হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পরীক্ষা.com। ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু লার্ন। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কম্পিটিটিভ এক্সামের ম্যাথের খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজাদার একটা বিষয় শেয়ার করতে চলেছি, আর সেটা হলো বোট অ্যান্ড স্ট্রিম, অর্থাৎ নৌকো ও স্রোতের গতিবেগের অঙ্ক। গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছর এই টপিকটার উপর বেস করে কম্পিটিটিভ এক্সাম যেমন এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডিআরডিও, আদার্স এসএসসি সমস্ত এক্সামগুলো বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি সমস্ত এক্সাম, বিসিএস, পিএসসি মিসলিনিয়াস বা ছোটোখাটো পোস্ট যেমন ক্লারিক্যাল পোস্টের এক্সামগুলো, সমস্ত পরীক্ষাতেই কিন্তু একটা না দুটো কোশ্চেন, সেটা প্রিলিমস হোক বা মেন্স হোক, এসেই থাকে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। এখন দেখো, এখন যেহেতু আমাদের আজকের টপিক বোট অ্যান্ড স্ট্রিম, অর্থাৎ নৌকো এবং স্রোত, তাই আমরা একটা ছবি এঁকে এটা একটু বোঝার চেষ্টা করব। এই ধরো আমাদের নৌকো, দেখো আমি কোনো ভালো আর্টিস্ট নই, তাই আমার আঁকাটা হয়তো অত ভালো হচ্ছে না, জাস্ট বোঝানোর জন্য আঁকছি। আর এই হলো জল। ক্লিয়ার? এখন জলের যদি গতিবেগ না থাকে, অর্থাৎ জলটা যদি স্থির হয়, তাহলে সেই জলকে আমরা কি বলবো? স্টিল ওয়াটার। কি বলবো? স্টিল ওয়াটার। আর এই স্থির জলে নৌকোর যে বেগ, সেটাকে আমরা বলবো অ্যাকচুয়াল বোট স্পিড। অর্থাৎ স্টিল ওয়াটারে নৌকোর যে বেগ হয় সেটাকেই আমরা বোট স্পিড ধরি। কারণ কি? কারণ যেহেতু জলের কোনো বেগ থাকে না, তাই নৌকোর বেগের উপর কোনো এফেক্টও পড়ে না। এখন ধরে নিলাম বোট স্পিড হলো এক্স। স্থির জল মানে কি? পুকুরের জল, দিঘির জল। আশা করছি বুঝতেই পারছো কি, জলে কোনো স্রোত থাকবে না, তাহলে সেক্ষেত্রে নৌকোর বেগের উপর কোনো এফেক্ট পড়বে না। সেই বোট স্পিডটাকে ধরে নিলাম এক্স। আর যদি জলে বেগ থাকে, তাহলে সেই জলটাকে আমরা বলবো কি? স্ট্রিম ওয়াটার। অর্থাৎ যদি জলে স্রোত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি? স্ট্রিম ওয়াটার। এখন জলে যদি বেগটা ওয়াই হয় আর বেগটা যদি এই বরাবর থাকে, তাহলে নৌকোটাও যদি এই বরাবরই যায়, অর্থাৎ স্রোতের বেগ যেদিকে, নৌকোটাও যদি সেই মুখেই যায়, সেই দিক বরাবরই যায়, তাহলে নৌকোটা সেই বেগকে বলবো স্রোতের অনুকূলে নৌকোর বেগ, অর্থাৎ ডাউন স্ট্রিম মোশন। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে স্রোতটা তো ওয়াই বেগে এদিকে যাচ্ছেই, আর নৌকোটাও এক্স বেগে এদিকে যাচ্ছে। এখন যেহেতু নৌকোটাও যেদিকে যাচ্ছে, স্রোতটাও সেদিকে যাচ্ছে, তাই কি হয়? নৌকোটার এক্স বেগের সঙ্গে স্রোতের ওয়াই বেগটা অ্যাড হয়ে যায়। কারণ স্রোত কি করছে? ওয়াই বেগে নৌকোটাকে এই বরাবর ঠেলছে, আবার নৌকোটা তো এক্স বেগে এইদিকেই যাচ্ছে, তাই নৌকোটার বেগ স্বাভাবিকভাবে বেড়ে যায়। অর্থাৎ এক্স এর সঙ্গে স্রোতের ওয়াই বেগ যুক্ত হয়ে যায়, তাই ডাউনস্ট্রিম মোশনে আমরা পাই এক্স প্লাস ওয়াই। এটা হয়ে যায় নৌকোটার আলটিমেট বেগ। আর আপস্ট্রিম মোশন অর্থাৎ প্রতিকূলে বেগ, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকো যদি তার বিপরীত দিকে যায়, তাহলে সেই ধরনের মোশনটাকে আমরা বলবো প্রতিকূল মোশন, অর্থাৎ আপস্ট্রিম মোশন। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে স্রোতটা তো এইদিকে যাচ্ছেই, এবার নৌকোটা যেহেতু এক্স বেগে এদিকে যাচ্ছে, তাই স্রোত কি করে? স্রোত নৌকোকে ওয়াই বেগে এইদিকে টানতে শুরু করে, অর্থাৎ পেছন দিকে টানতে থাকে। এর ফলে কি হয়? নৌকোর এক্স বেগটা কিছুটা হ্রাস পেয়ে যায়, তাই নৌকোটার আলটিমেট যে বেগটা হয় সেটা হলো আপস্ট্রিম মোশনে নৌকোর বেগ, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। কারণ স্রোতটা ওয়াই বেগে নৌকোটাকে পেছনের দিকে টানছে, ফলে নৌকোর বেগটা কিছুটা কমে যাচ্ছে। ক্লিয়ার? এখন দেখো, এখন এই এক্স প্লাস ওয়াই ইকুয়েশনটাকে যদি আমরা 1 নম্বর ধরি, এক্স মাইনাস ওয়াই ইকুয়েশনটাকে যদি আমরা 2 নম্বর ধরি, আর 1 প্লাস 2 করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো এখানে ওয়াই ওয়াই যোগ হয়ে কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কি? 2x ইকুয়াল টু ডাউনস্ট্রিম মোশন প্লাস আপস্ট্রিম মোশন, অর্থাৎ x ইকুয়াল টু হাফ অফ ডাউনস্ট্রিম মোশন প্লাস আপস্ট্রিম মোশন। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি কি? বোট স্পিড অর্থাৎ নৌকোর বেগ মানে হাফ অফ ডাউনস্ট্রিম মোশন প্লাস আপস্ট্রিম মোশন। আবার যদি এখানে একইভাবে যদি
1 - 2 করি তাহলে কি পাবো? তাহলে পাবো আমরা এই দুটো যদি মাইনাস করি তাহলে কি পাবো? তাহলে দেখো এখানে মাইনাস করলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে চিহ্ন পাল্টে যাবে মাইনাস এক্স প্লাস ওয়াই অর্থাৎ 2y। তার মানে 2y মানে আমরা বলতে পারছি ডাউন স্ট্রিম মোশন মাইনাস আপস্ট্রিম মোশন, ডাউন স্ট্রিম মোশন মাইনাস আপস্ট্রিম মোশন। ঠিক আছে, তার মানে y ইকুয়াল টু আমরা বলতে পারি কি, এখানটাতে একটু দেখো, y ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ অফ ডাউন স্ট্রিম মোশন মাইনাস আপস্ট্রিম মোশন। ক্লিয়ার? তার মানে y মানে কি ধরেছিলাম? স্রোতের বেগ অর্থাৎ স্ট্রিম ওয়াটারের স্পিড। তার মানে আমরা বলতে পারি নৌকোর বেগ বোট স্পিড ইকুয়াল টু হাফ অফ ডাউন স্ট্রিম মোশন প্লাস আপস্ট্রিম মোশন, আর স্রোতের বেগ y ইকুয়াল টু হাফ অফ ডাউন স্ট্রিম মোশন মাইনাস আপস্ট্রিম মোশন। অর্থাৎ একটা জিনিস একটু তোমরা এইভাবে মনে রাখতে পারবে ফর্মুলাটাকে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে একটু ফ্রেশ ভাবে লিখেই বোঝাচ্ছি। দেখো বোট স্পিড মানে হাফ অফ ডাউন স্ট্রিম মোশন প্লাস আপস্ট্রিম মোশন, আর স্ট্রিম স্পিড মানে হাফ অফ ডাউন স্ট্রিম মোশন মাইনাস আপস্ট্রিম মোশন। অর্থাৎ তোমরা এটাকে এইভাবে মনে রাখতে পারো, বোটের ক্ষেত্রে হবে প্লাস, স্ট্রিমের ক্ষেত্রে হবে মাইনাস। ঠিক আছে, কি প্লাস? ডাউন স্ট্রিম মোশনের সঙ্গে আপস্ট্রিম মোশনের যোগফল, আর মাইনাসের ক্ষেত্রে ডাউন স্ট্রিম মোশন থেকে আপস্ট্রিম মোশনের বিয়োগফল। দুটোর ক্ষেত্রে হাফটা কমন। ক্লিয়ার? আশা করছি ফর্মুলাটা মাথায় থাকবে সবার। এখন দেখো আমি এতক্ষণ তোমাদের যেগুলো পড়ালাম সেটাই আমি এখানে জাস্ট নোট করে দিয়েছি, তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো। দেখো ফার্স্টে আছে স্টিল ওয়াটার। ইফ দ্য স্পিড অফ ওয়াটার অফ এ রিভার ইজ 0 দেন ওয়াটার ইজ কনসিডার টু বি স্টিল ওয়াটার। অর্থাৎ জলের যদি বেগ না থাকে তাহলে সেই জলটাকে বলবো আমরা স্থির জল বা স্টিল ওয়াটার। নেক্সট স্টিম ওয়াটার। ইফ দ্য ওয়াটার অফ এ রিভার ইজ মুভিং অ্যাট এ সার্টেন স্পিড দেন ইট ইজ কল্ড স্ট্রিম ওয়াটার। অর্থাৎ জলে যদি একটা নির্দিষ্ট বেগ থাকে আর সেই বেগে যদি জলটা মুভ করে একদিক থেকে আরেক দিকে তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রিম ওয়াটার। এখানে আমরা স্ট্রিম ওয়াটারটা ধরে নিয়েছিলাম y। আচ্ছা, স্পিড অফ বোট, এটার মানে ইটস মিন স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ স্থির জলে নৌকোর বেগটাকে আমরা নৌকোর অ্যাকচুয়াল বেগ হিসেবে ধরে নিই, সেটাকে আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম। ডাউনস্ট্রিম মোশন। ইফ দ্য মোশন অফ এ বোট ইজ অ্যালং দ্য ডিরেকশন অফ স্ট্রিম দেন সাচ মোশন ইজ কল্ড ডাউনস্ট্রিম মোশন। অর্থাৎ নৌকোটা যদি স্রোতের অনুকূলে যায়, ডাউনস্ট্রিম মোশনের বাংলা কি বলেছিলাম? স্রোতের অনুকূলে। অর্থাৎ নৌকোটা যদি স্রোতের দিকেই যায় তাহলে সেই মোশনটাকে বলবো আমরা ডাউনস্ট্রিম মোশন। এক্ষেত্রে ডাউনস্ট্রিম মোশনটা কি হবে? নৌকোর অ্যাকচুয়াল বেগ x প্লাস স্রোতের বেগ y, কারণ স্রোতটা নৌকোটাকে নিজের বেগের দিকে ঠেলছে, তাই x প্লাস y হয়। আপস্ট্রিম মোশন। ইফ দ্য মোশন অফ এ বোট ইজ এগেনস্ট দ্য ডিরেকশন অফ স্ট্রিম দেন সাচ মোশন ইজ আপস্ট্রিম মোশন। অর্থাৎ নৌকোর বেগটা যদি স্রোতের বেগের বিপরীতে হয় তাহলে সেটাকে আমরা বলবো আপস্ট্রিম মোশন, বা বাংলায় কি বললাম? প্রতিকূলে বেগ। এক্ষেত্রে কি হয়? নৌকোর বেগ x মাইনাস স্রোতের বেগ y হয়, কারণ স্রোত অপোজিট দিকে নৌকোটাকে টানতে থাকে, এর ফলে নৌকার বেগ হ্রাস পায়, অর্থাৎ x মাইনাস y হয়। ক্লিয়ার? তো তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো। এখন দেখো এই প্রবলেমটা, এটা এসএসসি সেকশন অফিসার 2003 এসেছিল। কি বলছে? এ ম্যান রোজ 750 মিটার ইন 675 সেকেন্ডস এগেনস্ট দ্য স্ট্রিম অ্যান্ড রিটার্ন ইন 7.5 মিনিট। ফাইন্ড হিজ রোয়িং স্পিড ইন স্টিল ওয়াটার। মানে বলতে চাইছে যে একটা লোক 675 সেকেন্ডে স্রোতের অপোজিটে অর্থাৎ স্রোতের উল্টো দিকে অর্থাৎ প্রতিকূলে 750 মিটার যায় এবং 7.5 মিনিটে ফিরে আসে, তাহলে তার বেগ কত স্থির জলে স্টিল ওয়াটার, তার বেগ কত? এখানে দেখো কি আছে, আমরা করলাম বোট দিয়ে পড়লাম, এখানে বোটের জায়গায় জাস্ট আছে এ ম্যান, আর কিচ্ছু পার্থক্য নেই, অঙ্কটাই একদম সেম জিনিস আছে যেটা আমরা পড়েছি। তো দেখো এখানে দেওয়া আছে এগেনস্ট দ্য স্ট্রিম, অর্থাৎ স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূল মানে কি? আপস্ট্রিম। তার মানে আমরা এখানে কি জানতে পারছি? আপস্ট্রিমে
কি বলে দিয়েছে 750 মিটার যাচ্ছে 675 সেকেন্ডে। তার মানে আপস্ট্রিমে আমরা বেগ পেয়ে যাচ্ছি 750 বাই 675 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার। আবার বলেছে অ্যান্ড রিটার্ন ইন 7.5 মিনিট, মানে 7.5 মিনিটে ফিরে আসছে। কতটা রাস্তা ফিরছে? যতটা গেছে ততটাই তো ফিরবে, মানে 750 মিটারই আবার ফিরে আসছে কত সময়? 7.5 মিনিটে। তার মানে আর ফিরে আসছে কি? গেছে প্রতিকূলে, ফিরে আসছে অনুকূলে। অনুকূল মানে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে কি হয়? ডাউন স্ট্রিমে হচ্ছে এই 750 মিটারই ফিরছে 7.5 মিনিটে। 7.5 মিনিট মানে কত হয়? এখানে দেখো রাফে 7 মিনিট মানে 7 ইন্টু 60, 420 সেকেন্ড। আর তার সাথে আরো হাফ আছে, হাফ মিনিট মানে হাফ ইন্টু 60 মানে 30 সেকেন্ড। মানে 7.5 মিনিট মানে হচ্ছে 450 সেকেন্ড। এগুলো আশা করছি তোমরা মুখে মুখে করতে পারো, আমি তাও একবার করে দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন দেখো, তার মানে ডাউন স্ট্রিমে তাহলে আমরা বেগ কত পাচ্ছি? 750 বাই 450 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার। তার মানে লোকটার আমরা আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিম দুটোতেই বেগ পেয়ে গেলাম। এখন দেখো কি চেয়েছে? ফাইন্ড হিজ রোয়িং স্পিড ইন স্টিল ওয়াটার, অর্থাৎ স্থির জলে তার বেগ চেয়েছে। স্থির জলে তার বেগ মানে আমরা কি বললাম? স্থির জলে নৌকোর বেগ মানে নৌকোর অ্যাকচুয়াল বেগ। তার মানে স্থির জলে লোকটার বেগ চেয়েছে, তার মানে লোকটার অ্যাকচুয়াল সাঁতার কাটার বেগ চাইছে, তাই তো? সেক্ষেত্রে আমরা কি পড়লাম? বোট স্পিড মানে আমরা কি পড়েছি? বোট স্পিডের ক্ষেত্রে আমরা পড়েছি হাফ অফ বোট মানে প্লাস, মানে হাফ অফ ডাউন প্লাস আপ। এখানে বোট মানেই তো ম্যানের স্পিড, এখানে ম্যান লিখবো, ম্যানের স্পিড। তাহলে হাফ অফ ডাউন প্লাস আপ। এখানে হাফ অফ ডাউন স্পিড কত পেয়েছি? 750 বাই 450। আর আপ স্পিড কত পেয়েছি? 750 বাই 675। এবার দেখো, আমরা এখানে এত বড় ক্যালকুলেশন করব না, এগুলোকে একটু কেটে ছোট করে নেব। 750 বাই 450 এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এখানে আমি তোমাদের রাফে তাও দেখিয়ে দিচ্ছি, কাটাকুটিটাও দেখো। এগুলো কিন্তু সব মুখে করতে হবে, পরীক্ষায় প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে, অসুবিধা নেই। 750 বাই 450, 0 0 কেটে দিলাম। 5 9 45, 5 15 75, 3 তিরিখে 9, 3 5 15, অর্থাৎ আমাদের এলো 5 এর 3। আর 750 বাই 575 মানে কত আসছে? 750 বাই 675, সরি 25 দিয়ে যদি কাটি তাহলে আমরা পাবো, এখানে পাবো 27, এখানে পাবো 30। 3 দিয়ে 3 9 27, 3 10 30, অর্থাৎ 10 বাই 9। ক্লিয়ার। তাহলে এবার যদি আমরা যোগ করি পাবো আমরা হাফ ইন্টু 9 আর 3 এর লসাগু 9, 3 তিরিখে 9 মানে 15 প্লাস 9 একে 9 মানে 10, মানে হাফ ইন্টু 25 বাই 9 মানে 25 বাই 18। এটা কিসে এলো? আমরা ক্যালকুলেশনটা করেছি মিটার পার সেকেন্ডে, তাহলে আমাদের এই অ্যান্সারটাও এলো 25 বাই 18 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের অপশানে দেখো চেয়েছে কিলোমিটার পার আওয়ারে। আমরা জানি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কি করতে হয়? আমাদেরকে 18 বাই 5 দিয়ে গুণ করতে হয়, তাই তো? আচ্ছা, সেটা যদি বলো কি করে আসছে, তাহলে আমি একটু বলি যে আমরা কি জানি। দেখো এখানেই রাফে দেখো, কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে করি সেক্ষেত্রে কি হয়? 1 কিলোমিটার পার আওয়ার মানে কি? 1 কিলোমিটার মানে 1000 মিটার। আবার বাই 1 আওয়ার আছে, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমরা পাই কত? কাটাকাটি করলে পাই 5 এর 18, 5 বাই 18 মিটার পার সেকেন্ড। তার মানে 1 কিলোমিটার পার আওয়ার মানে 5 বাই 18 মিটার পার সেকেন্ড। তার মানে 1 মিটার পার সেকেন্ড মানে এদিকে উল্টো 18 বাই 5 কিলোমিটার পার আওয়ার। এখন যেহেতু আমাদের এটা কিলোমিটার পার সেকেন্ডে আছে, সেটাকে আমরা কিলোমিটার পার আওয়ার করবো, তাহলে আমরা কি করবো? তাই 25 বাই 18কে 18 বাই 5 দিয়ে গুণ করলাম, কিলোমিটার পার আওয়ার হলো। তার মানে এটা আসলো 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমাদের এই অ্যান্সারটা কারেক্ট হলো। এখন দেখো আমাদের নেক্সট প্রবলেম, অর্থাৎ এ বোট goes 40 kilometer upstream in 8 hours and 36 kilometer downstream in 6 hours. Then speed of boat
সিম্পল অঙ্ক, আগেরটার থেকেও সহজ অঙ্ক এটা। এখানে বোট দিয়ে অঙ্কটা আছে। কি বলেছে, একটা বোট আপস্ট্রিমে 8 ঘন্টায় 40 কিলোমিটার যায়, অর্থাৎ আপস্ট্রিম মানে কি বললাম, প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 40 কিলোমিটার যায়। 36 কিলোমিটার যায় ডাউনস্ট্রিমে 6 ঘন্টায়, অর্থাৎ স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 36 কিলোমিটার যায়। তাহলে বোটের স্পিডটা কত স্টিল ওয়াটারে, মানে স্টিল ওয়াটার বলুক চাই না বলুক, এটা বোটের স্পিড মানে স্টিল ওয়াটার বোটের স্পিড। ক্লিয়ার? তো দেখো এটা তো আরো সহজ, এখানে বলেই দিয়েছে আপস্ট্রিমে 8 ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে, তার মানে আমি এখান থেকে পেয়ে যাবো আপস্ট্রিমে নৌকোটার বেগ কত। আপস্ট্রিমের স্পিড হচ্ছে 40/8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা তো নিশ্চয়ই সবাই জানো, আমি এটা আগের অঙ্কটায় বলিনি, আশা করছি এটা জানবেই সবাই। এটা কি করে আসছে, এটা দেখো আমরা জানি কি, গতিবেগ অর্থাৎ ভেলোসিটি বা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, তাই তো? সেখান থেকে এটা পাচ্ছি। এখানে দেখো দূরত্ব দেওয়া আছে 40 কিলোমিটার, 8 ঘন্টায়, 8 ঘন্টার সময়, তাই আমরা এখান থেকে স্পিডটা বের করে নিচ্ছি। যেহেতু এটা আপস্ট্রিমে আছে তাই এটা আপস্ট্রিমের স্পিড 40/8 কিলোমিটার পার আওয়ার, মানে 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, পরীক্ষার সময় কিন্তু এত সময় নেওয়া যাবে না অঙ্কগুলোর ক্ষেত্রে, এগুলো কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, যখন তোমরা অভ্যস্ত হয়ে যাবে পেরে যাবে। আর ডাউনস্ট্রিমে স্পিড দেখতে তো পাচ্ছি, এমন কোনো কাজ নেই, মুখে করাই যায়। ডাউনস্ট্রিমে স্পিড কত আসবে, মুখে মুখে ট্রাই করলে কত আসবে, 6 কিলোমিটার পার আওয়ার, দেখবে 36/6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার। চেয়েছে কি, বোটের স্পিড, স্থির জলে স্টিল ওয়াটারে। একটু আগে কি বললাম, বোটের স্পিড যদি চাই তার মানে কি করতে হবে, প্লাস করতে হবে। কি প্লাস করতে হবে, ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম প্লাস করতে হবে, আর তার হাফ নিতে হবে। তাহলে বোট স্পিড ইকুয়াল টু হাফ অফ আপস্ট্রিম স্পিড কত 5, ডাউনস্ট্রিম স্পিড কত 6, 5 + 6 মানে হাফ অফ 11, মানে 5.5 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমাদের বি অ্যান্সারটা কারেক্ট হলো। দেখো আর একটা প্রবলেম, এটা আজকের লাস্ট প্রবলেম। দেখো কি বলছে, এ বোট গোজ 6 কিলোমিটার অ্যান আওয়ার ইন স্টিল ওয়াটার, ইট টেক্স thrice as much time in going the same distance against the current comparison to direction of current. The speed of current is. আচ্ছা, তার মানে বলছে যে বোটের স্টিল ওয়াটারে বেগটা বলে দিচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তারপর বলছে এটা স্রোতের অনুকূলে যেতে যা সময় নেয় প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় নেয়। thrice as much time in going the same distance, একই ডিস্টেন্স যেতে, against the current comparison to direction of current দিয়ে চেয়েছে কি কারেন্টের স্পিডটা কত। আচ্ছা, কারেন্ট মানে এখানে স্রোত, স্রোতের বেগ কত সেটা জানতে চেয়েছে। এখন দেখো আমরা জানি কি, আমরা জানি একটু আগে দেখলাম যে ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড, তাই তো? তার মানে এক্ষেত্রে আমরা কি পেলাম, স্পিড আর টাইম এই দুটো কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? এখন যেহেতু এখানে বলে দিয়েছে যে স্রোতের অনুকূলে যেতে যা সময় লাগে প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় লাগে, তাই আপস্ট্রিমে টাইম ইজ টু ডাউনস্ট্রিমে টাইম আপস্ট্রিম মানে প্রতিকূল, ডাউনস্ট্রিম মানে অনুকূল। প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় লাগে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, আপস্ট্রিম মানে প্রতিকূল যেহেতু 3:1, প্রতিকূলের টাইম ইজ টু ডাউনস্ট্রিমের টাইম, কারণ প্রতিকূলে যেতে 3 গুণ বেশি সময় লাগে। তাহলে আমরা যেহেতু এখন টাইম আর স্পিড ব্যস্ত সম্পর্ক, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি, আপস্ট্রিমের স্পিড ইজ টু ডাউনস্ট্রিমের স্পিড ইকুয়াল টু 1:3। কেন? কারণ হচ্ছে টাইম আর স্পিড ব্যস্ত সম্পর্ক, তাই এই রেশিওটাও উল্টে গেল এখানে। ক্লিয়ার?
তার মানে আমরা বলতে পারি যে বোটের আপস্ট্রিম স্পিড 1 ইউনিট আর ডাউনস্ট্রিম স্পিড 3 ইউনিট, তাই তো। এবার দেখো এখানে কোশ্চেনে একটা জিনিস বলেছে, বোটের স্পিডটা আমার দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা আমাদের হিসেব মতো এখানে আমরা এখানে বোটের স্পিড কত পাবো? আপস্ট্রিম স্পিড জানি 1 ইউনিট, ডাউনস্ট্রিম স্পিড জানি 3 ইউনিট। বোটের স্পিড তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে, বোটের স্পিড কত পাবো? যোগ হবে হাফ অফ 1 প্লাস 3, তার মানে 2 ইউনিট। বোটের স্পিড আমাদের হিসেবে আমরা কত পেলাম? 2 ইউনিট পেলাম। আর দেওয়া আছে কত বোটের স্পিড? বোটের স্পিড দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা বলতে পারি 2 ইউনিট ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ইউনিট ইকুয়াল টু 3 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো কি চেয়েছে, এখন চেয়েছে আমাদের কারেন্টের স্পিড কত। এখন আমরা এখানে যে রেজাল্টটা পেয়েছি যে আপস্ট্রিম স্পিড 1 ইউনিট, ডাউনস্ট্রিম স্পিড 3 ইউনিট, সেই হিসেব অনুযায়ী আমরা স্রোতের বেগ কত পাবো? স্রোতের ক্ষেত্রে বেগের ক্ষেত্রে কি হবে? কি বলেছিলাম? মাইনাস হবে, ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিম মাইনাস হবে। তার মানে সেই হিসাব অনুযায়ী আমরা এক্ষেত্রে স্ট্রিম স্পিড ইউনিট হিসেবে কত পাবো? হাফ অফ ডাউনস্ট্রিম স্পিড 3 ইউনিট মাইনাস আপস্ট্রিম স্পিড 1 ইউনিট, অর্থাৎ 1 ইউনিট। আর কিলোমিটার পার আওয়ার হিসাবে আমরা রিলেশনটা কি পেলাম? 1 ইউনিট মানে 3 কিলোমিটার পার আওয়ার। তার মানে স্রোতের বেগ 1 ইউনিট, তার মানে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন সি, অর্থাৎ স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল। এখন এই ক্যালকুলেশনটা যদি মুখে মুখে করে নেওয়া যেত আরো তাড়াতাড়ি হতো, কিন্তু যেহেতু এখন প্রথম তাই এটা মুখে মুখে করাচ্ছি না, লিখেই করাচ্ছি। অভ্যস্ত হয়ে গেলে এগুলো মুখে মুখেই হবে। ওকে, আচ্ছা বন্ধুরা, আশা করছি সবাই মোটামুটি আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। তাও যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের যদি অঙ্কগুলোর ঠিকঠাক নোটসের বা আমি যেগুলো পড়ালাম সেগুলো নোটসের দরকার হয়, আমি সেগুলো আবারও বলছি পিডিএফ করে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আমাদের। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আরো বেশ কিছু অঙ্ক নিয়ে আসবো, আরো বেশ কিছু জিনিস শেখানোর আছে। ততক্ষণ অবধি টাটা, থ্যাংক ইউ।